বন্ধুরা, মাঝরাতে উত্তরপ্রদেশের একটি পুরনো ভুতুড়ে জেলখানা। চারপাশে গভীর নিস্তব্ধতা, শুধু দূরে কোনো কুকুরের আওয়াজ আর লোহার গেটের মাঝে মাঝে ঠক ঠক শব্দ ভেসে আসছে। ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁয়েছে। হঠাৎ এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের ছায়া পড়ল সেই তরুণী বন্দির সেলের সামনে। জেলের সব নিয়ম ভেঙে এত রাতে কোনো অফিসারের এই ব্লকে আসার কথাই নয়, তবু তিনি এসেছেন। চোখে তীক্ষ্ণ কঠোরতা, কণ্ঠে চাপা উত্তেজনা আর একটা অদ্ভুত লোভ। সেলের ভেতরে বসে থাকা মেয়েটি ফাটা সালোয়ার, এলোমেলো চুল, শরীরে ক্লান্তি, কিন্তু চোখে জ্বলছে অদম্য দৃঢ়তা। সে চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। অফিসার সেলের কাছে এগিয়ে এসে নিচু হয়ে ফিসফিস স্বরে বললেন এমন একটা কথা যা শুনলে আপনার রক্ত জমে যাবে। সেই একটা বাক্য, যাতে মিশেছিল ক্ষমতার অহংকার, লালসা আর একটা গভীর ষড়যন্ত্র। সেই রাতে জেলখানা কেঁপে উঠল। পুরো পুলিশ বিভাগ হতবিরম্ব হয়ে গেল। জেলা প্রশাসনের ঘুম উড়ে গেল। কি বলছিলেন তিনি? কেন এসেছিলেন এই অসময়ে? আর এই সাধারণ গরিব ঘরের মেয়েটির সঙ্গে এই ক্ষমতাধর অফিসারের আসল সম্পর্কটা কী ছিল? প্রেম, প্রতিশোধ, নাকি আরও কিছু যা রাতের অন্ধকারে লুকিয়েছিল? এই গল্পে আছে গভীর রহস্য, ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, একটা মেয়ের অসীম সাহস, আর শেষে ন্যায়ের জয়, যা তোমাদের শিহরিত করে তুলবে। তো প্রস্তুত তো? চোখ বন্ধ করে শোনো, কারণ এই গল্প শেষ হলে তোমরা আর আগের মতো থাকতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে এরকমই থ্রিলিং, একটু হট আর রিয়েল ফিল গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। উত্তরপ্রদেশের ছোট্ট শহর আজমগড়। সেখানকার এক গরিব পরিবারে জন্ম রাধিকার। বাবা ছিলেন রিকশাচালক, মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। রাধিকা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। সরকারি স্কুলের নীল সাদা ইউনিফর্ম পরে প্রতিদিন সকালে সে স্বপ্ন দেখত একদিন বড় অফিসার হবে, বাবা মায়ের কষ্ট দূর করবে। কিন্তু ভাগ্য সবসময় সবার পাশে থাকে না। 2 বছর আগে এক রাজনৈতিক মিছিলে হঠাৎ ভাঙচুর হয়। আগুন লাগে একটি সরকারি গাড়িতে। পুলিশ চারপাশ থেকে কয়েকজন সাধারণ মানুষকে ধরে ফেলে। তাদের মধ্যেই ছিল রাধিকা। সে তখন কাছের লাইব্রেরি থেকে বাড়ি ফিরছিল, হাতে বই, পরনে সাদা সালোয়ার কামিজ। কিন্তু কে শুনবে তার কথা? কেসটি যায় আজমগড় জেলার সবচেয়ে প্রভাবশালী পুলিশ অফিসার ডিএসপি অরবিন্দ শর্মার হাতে। অরবিন্দ শর্মা নামটা শুনলেই লোকজন কেঁপে উঠত। লম্বা দেহ, কড়া দৃষ্টি, নিখুঁত ইউনিফর্ম। তিনি কঠোরতার জন্য পরিচিত। রাধিকা বহুবার বলেছিল, স্যার আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। কিন্তু তদন্তের নামে তৈরি হলো চার্জশিট। সাক্ষী সাজানো হলো। রাজনৈতিক চাপ ছিল প্রবল। শহরের বড় এক ব্যবসায়ী, যিনি শাসক দলের ঘনিষ্ঠ, তার ছেলের নাম যাতে না জড়ায় সেজন্য দরকার ছিল এক বলির পাঠা। আর গরিব ঘরের রাধিকা ছিল সবচেয়ে সহজ টার্গেট। কোর্টে দাঁড়িয়ে রাধিকার মা শাড়ির আঁচল ভিজিয়ে কেঁদেছিলেন। বাবা অসহায় চোখে তাকিয়েছিলেন বিচারকের দিকে। কিন্তু আইন তার গতিতে চলল। রাধিকা জেলে গেল। আজ 2 বছর ধরে সে আজমগড় জেলা জেলের মহিলা ওয়ার্ডে বন্দী। জেলের ভেতর জীবন সহজ নয়। সকালে লাইন দিয়ে খাবার নেওয়া, কাপড় ধোয়া, কাজ করা, সবই নিয়ম মাফিক। প্রথম দিকে রাধিকা ভেঙে পড়েছিল, কিন্তু ধীরে ধীরে সে শক্ত হয়ে উঠল। সে অন্য বন্দীদের পড়তে শেখাত, কারো চিঠি লিখে দিত, কারো কোর্টের আবেদনপত্র তৈরি করে দিত। তার চোখে সবসময় এক অদ্ভুত শান্তি থাকত, যেন সে জানে একদিন সত্যি প্রকাশ পাবেই। এদিকে ডিএসপি অরবিন্দ শর্মার জীবনেও ঝড় বইছিল। বাহ্যিকভাবে তিনি কঠোর অফিসার, কিন্তু ভেতরে জমতে শুরু করেছিল এক চাপা অস্থিরতা। কারণ তিনি জানতেন রাধিকার কেসে কিছু অসঙ্গতি আছে। সেই সময় রাজনৈতিক চাপে তিনি দ্রুত চার্জশিট দাখিল করেছিলেন। কিছু প্রমাণ যাচাই না করেই স্বাক্ষর করেছিলেন। তখন মনে হয়েছিল একটা কেস মাত্র, কিন্তু রাতের পর রাত তার ঘুম ভাঙত এক প্রশ্নে, যদি মেয়েটা সত্যি নির্দোষ হয়? 2 বছর পর হঠাৎ এক ঘটনা সব বদলে দিল। এক স্থানীয় সাংবাদিক নেহা তিওয়ারি পুরনো কেস নিয়ে অনুসন্ধান শুরু করেন। তিনি জানতে পারেন মিছিলে আগুন লাগানোর আসল ভিডিও ফুটেজ কোথাও গায়েব। আর সেই সময় আশেপাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরা রহস্যজনকভাবে নষ্ট ছিল। নেহা তথ্য অধিকার আইনে আবেদন করেন। কিছু নথি হাতে আসে। সেখানে দেখা যায় ঘটনার সময় রাধিকার মোবাইল ফোনের লোকেশন লাইব্রেরির কাছে ছিল, মিছিলের মূল জায়গা থেকে অনেক দূরে। এই তথ্য পৌঁছায় ডিএসপি অরবিন্দ শর্মার কাছেও।
সেই রাতে তিনি বাড়িতে একা বসেছিলেন। টেবিলের ওপর রাধিকার ফাইল। তিনি পাতাগুলো উল্টোতে উল্টোতে থেমে গেলেন এক জায়গায়, এক সাক্ষীর বয়ানে। সাক্ষী বলেছে, আমি নিজের চোখে দেখেছি রাধিকা আগুন দিচ্ছে, কিন্তু সেই সাক্ষী এখন শহরের সেই প্রভাবশালী ব্যবসায়ীর কোম্পানিতে চাকরি করে। সবকিছু যেন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। অরবিন্দ শর্মা বুঝলেন তিনি হয়তো অনিচ্ছাকৃতভাবে এক নির্দোষ মেয়ের জীবন নষ্ট করেছেন, আর ঠিক সেই অপরাধবোধই তাকে টেনে নিয়ে গেল মাঝরাতে জেলখানায়। রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। জেলের গেটে ডিউটি অফিসার স্যালুট করল। স্যার, এই সময়? অরবিন্দ শান্ত গলায় বললেন, মহিলা ওয়ার্ডে নিয়ে চলুন, রাধিকা নামের বন্দির সাথে কথা বলতে হবে। লোহার দরজা খুলল। করিডোরে হালকা হলুদ আলো। দূরে এক সেলে বসে আছে রাধিকা। সে মাথা তুলে তাকালো। অবাক হল না, যেন জানত এই রাতেই কিছু ঘটতে চলেছে। অরবিন্দ সেলের কাছে এগিয়ে এসে নিচু ফিসফিস স্বরে বললেন, এমন একটা কথা যা শুনলে তোমাদের রক্ত জমে যাবে। রাধিকার বুকের ভেতর কেঁপে উঠল, কিন্তু মুখে শান্ত স্বর। স্যার, আমি তো শুরু থেকেই বলছি আমি নির্দোষ। প্রশ্ন হলো, আপনি কি এখন বিশ্বাস করছেন? অরবিন্দ কিছুক্ষণ চুপ রইলেন। জেলের করিডোরে বাতাস যেন ভারী হয়ে উঠল। তিনি আবার বললেন, আমি তোমার কেস নতুন করে খুলতে চাই, কিন্তু তার আগে জানতে চাই সেদিন ঠিক কি হয়েছিল। রাধিকা ধীরে ধীরে উঠে দাঁড়াল। লোহার শিকের কাছে এসে বলল, সেদিন আমি লাইব্রেরি থেকে ফিরছিলাম। রাস্তার মোড়ে হঠাৎ ভিড়, তারপর পুলিশ এলো, সবাই দৌড়ালো। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ি। তখন কেউ পেছন থেকে আমাকে ধাক্কা দেয়। তারপর কিছুই বুঝে ওঠার আগেই আমাকে গ্রেপ্তার করা হয়। অরবিন্দ গভীরভাবে শুনছিলেন। ঠিক তখনই দূরে করিডোরের আরেক প্রান্তে কারোর ছায়া নড়ে উঠল। করিডোরের শেষ প্রান্তে যে ছায়াটা নড়েছিল সেটা ছিল সাব ইন্সপেক্টর মহেশ যাদবের। সে বহু বছর ধরে অরবিন্দ শর্মার অধীনে কাজ করছে। চতুর, চুপচাপ আর প্রভাবশালী ব্যবসায়ী রামাকান্ত আগারওয়ালের সাথে তার গোপন যোগাযোগ ছিল। এটা খুব কম লোকই জানত। অরবিন্দ ছায়াটা লক্ষ্য করলেও কিছু বললেন না। তিনি জানতেন এই তদন্ত শুরু করলে অনেকেই অস্বস্তিতে পড়বে। তিনি ধীরে বললেন, রাধিকা, যদি আমি তোমাকে সাহায্য করি, তুমি কি সত্যিটা প্রমাণ করতে প্রস্তুত? রাধিকার চোখে জল এসে গেল, কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমার হারানোর কিছু নেই। আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, মা একা লড়ছেন। আমি শুধু চাই সত্যিটা সামনে আসুক। অরবিন্দ মাথা নাড়লেন। আগামীকাল থেকে কেস রিভিউ শুরু হবে, কিন্তু আজকের এই কথোপকথন কেউ জানতে পারবে না। রাধিকা শান্তভাবে বলল, স্যার, সত্য লুকিয়ে থাকে না। সেই রাতেই অরবিন্দ অফিসে ফিরে ফাইল খুললেন। পুরনো সিসিটিভি রিপোর্ট, কল ডিটেলস, সাক্ষীদের বয়ান সব আবার খুঁটিয়ে দেখতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন তদন্তের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে লাইব্রেরির প্রবেশ রেজিস্টারে রাধিকার সাইন ছিল ঘটনাটির ঠিক 5 মিনিট আগে, অর্থাৎ সে ঘটনাস্থলে পৌঁছানোরই সুযোগ পায়নি। পরদিন তিনি একটি বিশেষ টিম গঠন করলেন, কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ল। রামাকান্ত আগারওয়াল বুঝতে পারলেন পুরনো কেস খোঁড়াখুড়ি শুরু হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর মহেশকে ডেকে পাঠালেন। রামাকান্ত বললেন, এই কেস যদি খুলে যায়, আমার ছেলের নাম বেরিয়ে আসবে। তোমার চাকরি তো যাবেই, আরও অনেক কিছু হারাবে। মহেশ ঘেমে উঠল। সে জানত আগের তদন্তে সে জাল সাক্ষী জোগাড় করেছিল, টাকা নিয়েছিল। এখন সত্য প্রকাশ পেলে সে শেষ। সেই রাতেই জেলের ভেতর অদ্ভুত এক ঘটনা ঘটে। রাধিকার সেলের তালা হঠাৎ খোলা পাওয়া যায়। জেলার দৌড়ে আসে। রাধিকা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার পাশে এক গ্লাস জল। সন্দেহ করা হয় খাবারে কিছু মেশানো হয়েছিল। খবর পৌঁছায় অরবিন্দির কাছে। তিনি ছুটে যান হাসপাতালে। রাধিকা তখনও অচেতন। ডাক্তার জানান সম্ভবত সেডেটিভ মেশানো হয়েছিল। অরবিন্দের মনে সন্দেহ আরও গাঢ় হয়। কেউ চাইছে না এই মেয়েটা মুখ খুলুক। তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে বলেন। দেখা যায় রাত 10:30টার দিকে সাব ইন্সপেক্টর মহেশ মহিলা ওয়ার্ডের দিকে গিয়েছিল, যদিও তার কোনো ডিউটি ছিল না। অরবিন্দ মহেশকে ডেকে পাঠালেন। তুমি গতরাতে মহিলা ওয়ার্ডে কেন গিয়েছিলে? মহেশ তোতলাতে লাগল। স্যার, আমি রুটিন চেক। অরবিন্দ টেবিলে হাত চাপড়ে উঠলেন। মিথ্যে বলো না। রুটিন চেকের কোনো এন্ট্রি নেই। আর তুমি জানো আমি এখন সব কিছু খুঁটিয়ে দেখছি। মহেশ চুপ, ঘাম ঝরছে কপাল বেয়ে। ঠিক তখনই নেহা তিওয়ারি অফিসে হাজির হলেন। তিনি নতুন প্রমাণ নিয়ে এসেছেন। এক পুরনো দোকানদারের কাছ থেকে তিনি উদ্ধার করেছেন একটি ব্যাকআপ হার্ড ডিস্ক।
যেখানে ঘটনার দিনের আংশিক ফুটেজ রয়েছে। সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রমাকান্তের ছেলে বিকাশ আগারওয়াল আগুন লাগাচ্ছে, আর পাশে দাঁড়িয়ে আছে মাহেশ। অরবিন্দ ভিডিও দেখে স্তব্ধ। তিনি বুঝলেন এটা শুধু এক মেয়ের বিরুদ্ধে অন্যায় নয়, পুরো সিস্টেমের ভেতরের পচন। অবিলম্বে তিনি মাহেশকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন। মাহেশ ভেঙে পড়ে সব স্বীকার করল। সে জানালো রমাকান্ত তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল। রাধিকা ঘটনাস্থলে ছিল না, কিন্তু ভিড়ের মধ্যে থেকে তাকে টেনে এনে কেসে জড়ানো হয়েছিল। রমাকান্ত ও তার ছেলে বিকাশকেও গ্রেপ্তার করা হল। খবর ছড়িয়ে পড়ল পুরো আজমগড়ে। লোকজন অবাক, এক গরিব মেয়ের ওপর এত বড় অন্যায়। কয়েক সপ্তাহের মধ্যে কেস পুনর্বিবেচনা হয়। কোর্টে নতুন প্রমাণ পেশ করা হয়। বিচারক বলেন রাধিকা সম্পূর্ণ নির্দোষ, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হচ্ছে। জেলের দরজা খুলল। 2 বছর পর রাধিকা বাইরে পা রাখল। পরনে সাধারণ সাদা শাড়ি, চোখে অশ্রু আর মুখে শান্ত হাসি। বাইরে তার মা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন। অরবিন্দ কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। রাধিকা তার দিকে এগিয়ে এসে বলল, স্যার, যদি আপনি সাহস না দেখাতেন, হয়তো আমি সারা জীবন জেলে কাটাতাম। অরবিন্দ মাথা নিচু করে বললেন, না রাধিকা, দেরিতে হলেও আমি শুধু আমার ভুলটা ঠিক করার চেষ্টা করেছি। রাধিকা মৃদু হেসে বলল, স্যার, ভুল সবাই করে, কিন্তু ভুল স্বীকার করার সাহস সবার থাকে না। এই ঘটনার পর অরবিন্দ শর্মা নিজ বিভাগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন। জেলের নিরাপত্তা ব্যবস্থা বদলানো হয়। জাল সাক্ষী তৈরির চক্র ভেঙে দেওয়া হয়। রাধিকা বাড়ি ফিরে আবার পড়াশোনা শুরু করে। সে সিদ্ধান্ত নেয় আইন পড়বে। সে চায় ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মেয়ে এভাবে ফাঁসানো না হয়। 2 বছর পর একই আজমগড় কোর্টে রাধিকা একজন তরুণ আইনজীবী হিসেবে দাঁড়ায়। পরনে সাদা কালো কোট, চোখে আত্মবিশ্বাস। এক নির্দোষ মহিলার পক্ষে সে লড়ছে। কোর্টরুমে উপস্থিত অরবিন্দ শর্মা, এখন এসপি পদে উন্নীত, গর্বের সাথে তাকিয়ে থাকেন। শেষে বিচারক রায় দেন, সত্যের জয় হয়। গল্পটা এখানেই শেষ নয়। এটা মনে করিয়ে দেয়, ক্ষমতা যত বড়ই হোক, অন্যায় চিরকাল টিকে থাকে না। আর একজন সাধারণ মেয়ের সাহস পুরো সিস্টেমকে বদলে দিতে পারে। রাধিকার জীবনের সেই মাঝরাত প্রমাণ করে দিয়েছিল, অন্ধকার যত গভীরই হোক, একটুখানি সত্যের আলো পুরো অন্ধকার ভেদ করতে পারে। যদি অরবিন্দ নিজের অপরাধ বোধকে চেপে রাখতেন, যদি রাধিকা আশা ছেড়ে দিত, তাহলে সত্য কখনো সামনে আসত না। এই গল্প আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেরি হলেও দাঁড়াতে হবে। ক্ষমতা নয়, সততাই শেষ পর্যন্ত জয়ী হয়। আপনার কি মনে হয়, রাধিকার জায়গায় আপনি হলে কি এতটা সাহস দেখাতে পারতেন? বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন আর নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।